আসসালামু আলাইকুম। আজকের মূল বিষয় হচ্ছে যে সরকারের সাথে এনসিপির যে বিরোধ এটা বাস্তব নাকি লোক দেখানো? তো আমরা বেশ কিছুদিন ধরে যাবত আমরা লক্ষ্য করতেছি যে এনসিপির সিনিয়র কিছু নেতা কর্মীদের সাথে সরকারের সাথে ব্যাপকভাবে বিরোধ দেখা যাচ্ছে। অর্থাৎ তারা সরকারের ব্যাপকভাবে সমালোচনা করতেছে, ব্যাপকভাবে আলোচনা করতেছে। সরকারের বিভিন্ন কাজগুলো তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু বিরোধিতা করে আসতেছে। বিশেষ করে এনসিপির যে মুখ্য কয়েকজন সমন্বয়ক আছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা তারা কিন্তু সরকারের ব্যাপকভাবে সমালোচনা করতেছে। এটা আসলে কতটুকু বাস্তব নাকি এটা লোক দেখানো? তো এটা বলা বড় মুশকিল কিন্তু। তারপর আমি যেটা বলতেছি সেটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এনসিপির সাথে সরকারের বিরোধ কখন থেকে শুরু হয়েছে? গত জুলাইয়ের সনদ ঘোষণাপত্রের পর থেকে এনসিপির সাথে সরকারের একটা বিরোধ তৈরি হয়েছে। অর্থাৎ সরকারের কাছ থেকে এনসিপি যেভাবে চেয়েছিল তারা জুলাই সনদে যেভাবে তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে লক্ষ্যগুলো ছিল সেই লক্ষ্যগুলো সরকার কিন্তু সেভাবে পূরণ করতে পারেনি। অর্থাৎ জুলাই সনদপত্রে তাদের চাওয়াগুলো পূর্ণতা পায়নি। তাদের চাওয়ার ভিতরে কিন্তু কিছুটা গ্যাপ আছে সরকারের সাথে। এরপর থেকে সরকারের সাথে এনসিপি নেতাদের একটা মানে পার্থক্য তৈরি হয়ে গেছে। তারা যেভাবে সরকারের কাছ থেকে আশা করেছিল যে জুলাই সনদপত্র তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে কিন্তু এখনো কিন্তু সেই জুলাই সনদপত্র কিন্তু এখনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। এটা তাদের একটা মানে মানসিকভাবে ভেঙে পড়া। কারণ তারা জানে যে এটা যদি এই জুলাই আন্দোলন যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায় তাহলে পরবর্তীতে যে কোনো সরকার ক্ষমতায় আসলে তারা সেই আইনের সম্মুখীন হতে পারে, তারা সাজার সম্মুখীন হতে পারে। এটা আমরা সবাই জানি যে রাষ্ট্রের বিপক্ষে যখন কোনো দল বা কোনো মত বিদ্রোহ করে তখন যদি রাষ্ট্র স্বাধীনতা না পায় বা ওই আন্দোলন যদি রাষ্ট্রীয় স্বীকৃতি না নিতে পারে তাহলে পরবর্তী সময়ে ওই আন্দোলনের যে তাদের ঘাড়ে পড়ে যেতে পারে, অর্থাৎ তাদেরকে বিভিন্ন শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো এটা আমরা ভালো করে জানি। তারপর থেকে সরকারের বিপক্ষে কিন্তু এই এনসিপির নেতাকর্মীরা ব্যাপকভাবে সমালোচনায় নেমে গেছে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে যখন নির্বাচন ঘোষণা করা হলো, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের দিন ঘোষণা করলো যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এবং তার পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশন তিনি বলে দিলেন যে হ্যাঁ নির্বাচনের ফেব্রুয়ারিতে হবে এবং মাঝামাঝি অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি সময়ের ভিতরে একটা নির্দিষ্ট দিনকে তারা উল্লেখ করে বলছে যে এখানে এর মধ্যে নির্বাচন হবে। তো সেটা ঘোষণার পর থেকে এনসিপির যে সিনিয়র নেতারা আছে তারা কোনোভাবেই চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এনসিপি কে সাপোর্ট করছে জামায়াত ইসলাম, তারাও চাচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন। অর্থাৎ এটার কারণ কি? যে সংস্কার এখনো তাদের সংস্কার বাস্তবায়ন হয়নি। সংস্কার আগে হবে তারপর নির্বাচন হবে। এখন একটা বছর যখন একটা সরকার ক্ষমতায় থাকে একটা বছরের ভিতরে এখনো কিন্তু সংস্কার তারা করতে পারেনি, তাদের কাছ থেকে আদায় করতে পারেনি। এই সংস্কারের কথা বলে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এখানে একটা কারণ যে সরকার সমালোচনা করতেছে, সরকারের বিরোধিতা করতেছে, সরকারের কাছ থেকে সংস্কার দাবি মানে তাদের যে দাবি সেটা চাওয়া যে পাওয়া সেটা কিন্তু আদায় করে নিতে পারতেছে না। এর কারণটা কি? আমরা জানি যে তাদের প্রতিনিধিত্ব করে এমন দুজন ব্যক্তি কিন্তু সরকারের ভিতরে অবস্থান করতেছে। কেন জানি মনে হচ্ছে যে সরকারের যে ওই যে বিগত আমরা ১৭ বছর স্বৈরশাসককে দেখেছি যে সরকারের সমালোচনা করে সংসদে বসে সরকারের বিপক্ষে তারা আবার সরকারের সুযোগ সুবিধা ভোগ করতেছে, অর্থাৎ জাতীয় পার্টির মতন। এনসিপি এবং সরকারের যে বর্তমান অবস্থা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মতন অবস্থা। আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সংসদে বসে জাতীয় পার্টি আবার সংসদ থেকে বের হয়ে এসেই সরকারের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করে। অর্থাৎ সরকারের বিভিন্ন রকমের টেন্ডারবাজি যা কিছু অবৈধ যত কিছু আছে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেভাবে কিন্তু ব্যবহার করছে। তো ঠিক সেরকমই আমরা পরিলক্ষিত করতে পারতেছি বর্তমান সরকার এবং এনসিপির ভিতরে যে এই সম্পর্কটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মতন। তারা সরকারের সমালোচনা করতেছে বাট সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে। সেটা কিভাবে করতেছে দেখেন, এনসিপি কে প্রতিনিধিত্ব করে দুজন ব্যক্তি, তারা কিন্তু এখনো সরকারের ক্ষমতায় অধিষ্ঠ আছে। তারা সেখান থেকে এনসিপি কে ব্যাপকভাবে সাপোর্ট দিতেছে। এটা কিন্তু মিডিয়া সহকারে ব্যাপকভাবে কিন্তু আলোচনা সমালোচনা আছে। আবার এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো ব্যক্তি তারা বিভিন্ন জায়গায় যে এনসিপি প্রোগ্রামগুলো করতেছে সেখানে সরকারি প্রোটোকল, সরকারের বিভিন্ন বাহিনী তাদেরকে প্রোটোকল দিচ্ছে বা তাদের যে খরচগুলো হচ্ছে কোথায় থেকে আসে? তাদের এই খরচগুলো কোথায় থেকে আসে? যদি রাষ্ট্রীয়ভাবে তারা সাপোর্ট না পায়, সরকারের কাছ থেকে সাপোর্ট না পায়, তাদের কি সামর্থ্য আছে যে তাদের মতো একটা সংগঠন চালানোর মতো? কারণ প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা প্রতিনিধিত্বকারী যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু প্রত্যেকটা বেকার। তারা কেউ কোনো জব করে না, কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করে না। তারপরেও এরকম একটা এনসিপির মতো একটা দল তারা কিন্তু পরিচালনা করতেছে। তাহলে এই অর্থ ব্যাকআপটা কোত্থেকে আসতেছে? কোন একটা দলের কাছ থেকে অথবা সরকারের কাছ থেকে আসতেছে। এটা জনগণ তো বোঝে ভাই। যে এই যে তাদের ভিতরে যে একটা বিরোধ, এটা তাদের একটা রাজনৈতিক কৌশল হইতে পারে আমি মনে করি। যদি আমার ক্ষুদ্র বিশ্লেষণে যদি আমার মনে হচ্ছে যে তাদের যে এই যে সরকারের সাথে বিরোধ বা সরকারের যে সমালোচনা করা এটা একটা রাজনৈতিক কৌশল হইতে পারে। কারণ আমি সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করব। তাহলে তো আমাকে এনসিপি কে অলরেডি মানুষ কিন্তু কি বলছে কিংস পার্টি হিসেবে উল্লেখ করেছে যে সরকারি একটা পার্টি, ঠিক আছে? তো এই কিংস পার্টির হাত থেকে তারা এই যে একটা তাদের ভিতরে একটা রিউমার আছে, রিউমার হাত থেকে বাঁচার জন্য তারা হয়তো বা এই এরকম সরকারের সমালোচনা করতে পারে। এটা তাদের রাজনীতির একটা কৌশল। কেননা সরকারের সকল সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছে। আবার সরকারের সমালোচনা যদি না করি তাহলে কিংস পার্টি হিসেবে তাদের যে একটা তাদের যে ভিতরে একটা ট্যাগ লাগানো হয়েছে যে কিংস পার্টি সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে যাবে। তো
এই যে সরকারের সাথে পার্থক্য, এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু বাস্তব, এটা নিয়ে জনগণের মধ্যে এখন নানান রকমের প্রশ্ন উদয় হচ্ছে যে আসলে কি সরকারের সাথে এনসিপির পার্থক্য তৈরি হয়ে গেছে, মত পার্থক্য তৈরি হয়েছে বা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এরকম কিছু আমার এখনো মনে হচ্ছে না, কেননা এটা একটা রাজনৈতিক কৌশল হিসেবে আমি মনে করি তাদের ভিতরে একটা ভাব চলতেছে। কেননা যদি সারাক্ষণ যদি এনসিপি যদি সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে, এনসিপির পক্ষে যদি সরকার ব্যাপকভাবে কাজ করে, তাহলে সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আদৌ কি সম্ভব? সেটা কি আমি মনে করতে পারি যে সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? আপনি দেখেন এনসিপির যে নেতাকর্মীরা আছে যারা নির্বাচন করার আশা বা পরিকল্পনা করতেছে, তারা কি কোনো জায়গা থেকে সংসদ নির্বাচিত বা সংসদ সদস্য হয়ে আসার মতো দক্ষতা বা সক্ষমতা রাখে? আপনার ভাষায় কি মনে হয়? আমার মনে হচ্ছে যে এনসিপির মধ্যে এমন কোনো সিনিয়র ব্যক্তি নাই যে তারা তাদের নিজস্ব এলাকা থেকে সংসদ সদস্য হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে তাদের দল থেকে। এটা যদি তা হতে পারে, তাহলে অবশ্যই কোনো না কোনো দলের কোনো না কোনো মতের সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে আসতে হবে। এখন এই যে এনসিপির যে প্রতিনিধিত্ব দুজন ব্যক্তি ক্ষমতায় আছে, বিশেষ করে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, আরো বেশ কয়েকজন আছে, কিন্তু দুজনই তো মুখ্য, তারা এনসিপির নেতা ছিলেন সাবেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা মুখ্য ভূমিকা পালন করছে তারা। তো এরা এখনো সরকারের ভিতরে অধিষ্ঠিত। তো এরা যদি নির্বাচনকালীন সরকারে থাকে, তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে, এটা আপনি কিভাবে মনে করেন? কখনোই না। কাসিম মোহাম্মদ সজীব ভুঁইয়া তার ব্যাপকভাবে তার এই প্রশাসনের ভিতরে বা এই সরকারের ভিতরে তার প্রভাব আছে। আমরা ইতিমধ্যে কিন্তু সেটা বের হয়ে আসছে যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ব্যাপকভাবে তার এই সরকারের ভিতরে ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে ফেলছে সে প্রত্যেকটা সেক্টরে। তো তার মতো ব্যক্তি যদি সরকারে থাকে, প্রতিনিধিত্ব করতে থাকে, তাহলে সেখানে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব? তো তার আগে তারা একটা পরিকল্পনা করছে যে আমরা সরকার বিরোধী সমালোচনা করব, সরকার বিরোধী আলোচনা করব, সরকারের বিপক্ষে চলে যাব। তো এটা যেমন একটা কারণ থাকতে পারে, আবার কিছু কিছু কারণ যেমন আছে, যেমন নির্বাচনকালীন যে আগে যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো এখনো বাস্তবায়ন হচ্ছে না। তাদের যে মনের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করতে পারতেছে না। তো এটা নিয়েও তাদের সাথে একটা মতপার্থক্য তৈরি হতে পারে। কিছু কিছু খুনসুটি থাকতে পারে ইউনূস সরকারের সাথে। কেননা তাদের যে আশা ছিল, পরিকল্পনা ছিল যে এই জুলাই সনদ একটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে এবং সেখানে তাদের যে বিভিন্ন রকমের চাওয়াগুলো আছে সেই সনদের সাথে তারা সম্পৃক্ত করবে, এটা তাদের চাওয়া থাকতে পারে। তো তারা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের বিভিন্ন স্বপ্ন নিয়ে তো নেতৃত্ব দিয়েছে। তো সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়নি। আবার জুলাই পরবর্তী সময় তাদের যেমন নির্বাচনী যে প্রতীকগুলো তারা বরাদ্দ পায়নি এবং দলটাকে নিবন্ধন করতে পারেনি। এই যে বিভিন্ন রকমের সমস্যাগুলো, এখন তারা কোন দিকে যাবে? আসলে তাদের ভিতরে অনেকেই এখন ভাবতেছে যে নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচনে যদি কোন দল ক্ষমতায় আসবে, এখন বলতে পারতেছে না। তাদের মতের বিরোধী যদি কোনো শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে পরবর্তী সময়ে তারা সেভ এক্সিটটা কিভাবে নিবে বা সেভ এক্সিটে কিভাবে যাবে, এটাও ভিতরে কিন্তু তাদের ভিতরে একটা মানসিকভাবে কাজ করতেছে যে আসলে কিভাবে সম্ভব। তো সব মিলিয়ে সরকারের সাথে তাদের যে একটা বিরোধ, এটা কিছুটা বাস্তব আবার কিছুটা অবাস্তব। কারণ কিছুটা বাস্তব হচ্ছে ওই পরিপ্রেক্ষিতে, যেটা হচ্ছে নির্বাচনকালীন পূর্বকালীন সংস্কার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হলো যে আপনার তাদের যে চাওয়া, এই চাওয়াগুলো অর্থাৎ জুলাই সনদপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এটা হচ্ছে তাদের বৈধতা। এইটা নিয়ে মতপার্থক্য আছে সরকারের সাথে, ব্যাপকভাবে সরকারের সাথে মতপার্থক্য আছে। কিন্তু অন্যান্য বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো না আমি যে তাদের সরকারের সাথে যে তাদের মতপার্থক্য বা বিরোধ, এটা আমি মনে করি যে একটা লোক দেখানো। কারণ আমি সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করব, প্রোগ্রাম করব সরকারের টাকা নিয়ে, আমি আমার জীবন লাইফস্টাইল পরিবর্তন করব সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে, আবার সরকারের বিরোধিতা করবো, এটা লোক দেখানো ছাড়া কিছুই না। আপনার মতামত আপনি প্রকাশ করবেন, জাস্ট আমার মতামত ছিল। এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই আমার কমেন্টস বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দিতে পারেন। আর যদি আমার আলোচনা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজটিকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।